যদি কিনা ভারত পাকিস্তানের যুদ্ধ এমন পর্যায়ে যায় যেখান থেকে চীনের জড়িত হওয়ার আশঙ্কা থাকবে, আশঙ্কা তৈরি হয়, সেই রকম প্রেক্ষাপটে গেলে চীন যদি জড়িয়ে পড়ে দেন এই পূর্বাঞ্চলে অর্থাৎ আমাদের দিকে যুদ্ধের বিস্তৃতি ঘটতে পারে। আদারওয়াইজ পশ্চিম অঞ্চলে অর্থাৎ ভারতের পশ্চিম, উত্তর, পশ্চিম ওই অঞ্চলে পাকিস্তানকে সীমান্ত যেটা, ওই সীমান্তেই যুদ্ধ সীমাবদ্ধ থাকার কথা। আর আমরা ভারতের সাথে এমন কোনো কাজ করিনি যে কারণে আমাদের সাথেও তার যুদ্ধ শুরু হতে পারে, এমন কোনো কাজ করিনি এবং করব, এরকম কোনো কাজ করার কোনো কারণও নেই। যুদ্ধ অবস্থায় বাংলাদেশ কি ধরনের ভূমিকা নিতে পারে? আপনি বারবারই বলছেন যুদ্ধ অবস্থা, আমি বলছি না যে যুদ্ধ অবস্থা, বাট আমি এই কথা বলছি যে যুদ্ধ যদি শুরু হয় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে, ছোট কিংবা বড়, যে মাত্রার যে পরিমাণের যুদ্ধই হোক না কেন, বাংলাদেশের ভূমিকা একটাই হবে এবং একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে যে ভারত আমাদের একেবারেই নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তান হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। একসময় আমরা পাকিস্তানের সাথে ছিলাম, এখন আমরা স্বাধীন হয়েছি। তো দুটো দেশের সাথেই যাতে সম্পর্ক সুন্দর রাখা যায় সেই প্রচেষ্টাই হওয়া উচিত আমাদের। আর যে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের একটা পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নেই। আবার সবার সাথে আমাদের একরকমের বন্ধুত্বের একটা স্লোগান আছে। সেক্ষেত্রে ভারত পাকিস্তান এই জামাডোলে, এই যুদ্ধের ভেতরে বা সংঘাতের ভিতরে বা সামরিক উত্তেজনার ভিতরে আমাদের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দুই দেশের ভেতরে সংলাপ বা মধ্যস্থতার ব্যবস্থা করা যায়। দুই দেশ যাতে যুদ্ধে জড়িয়ে না পড়ে, যুদ্ধে জড়িয়ে গেলেও তাদেরকে আবার যাতে ফিরিয়ে আনা যায়, শান্ত করা যায়, এই প্রচেষ্টাই বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া উচিত এবং নিশ্চয়ই বাংলাদেশ সরকার সেভাবেই পদক্ষেপ নেবে। দুই দেশই পারমাণবিক শক্তিধর, বিশ্বযুদ্ধ হবার আশঙ্কা দেখছেন কি? আমি আগেই বলেছি যে বিশ্বের যে সমস্ত অস্ত্র তৈরি হয়েছে তা কিন্তু মূলত ব্যবহারের জন্য তৈরি হয়েছে, সেগুলোকে একেবারেই শুধুমাত্র স্টকপাইল করে রাখার জন্য, গোদামে ভরে রাখার জন্য কেউ তৈরি করেনি। পরমাণু অস্ত্রটা যেহেতু খুবই ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর রকমের ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন, গণবিধ্বংসী অস্ত্র, এবং এর ভয়াবহতা সমস্ত সব ধরনের অস্ত্রের চেয়ে বেশি। সেই কারণে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সবাই সতর্ক থাকে বা সবাই সতর্ক থাকবে, বা ব্যবহারের ব্যাপারে বিধিনিষেধও রয়েছে। তারপরেও বলি যে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি করা হয় বা তৈরি হয় যেখান থেকে ভারত কিংবা পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে বলে স্থির করে, তাহলে সেটা হবে বিশ্বের জন্য একটা বড় রকমের বিপর্যয়। এবং আমি আগেই বলেছি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি নিয়ে কিন্তু নানান রকমের জটিল এবং কঠিন হিসাব নিকাশ সমীকরণ রয়েছে। সেই সমীকরণে শুধু ভারত আর চীন আর পাকিস্তান জড়িত না, এই সমস্ত সমীকরণে জাপান, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়ার বহু দেশ এবং পশ্চিমের আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত দেশ জড়িত। সেক্ষেত্রে এখানে এই ভূ রাজনীতির হিসাব নিকাশ থেকেই, এই ভূ রাজনীতির সমীকরণ থেকেই যদি বড় রকমের যুদ্ধ শুরু হয় তাতে বিশ্বযুদ্ধের আশঙ্কা তো একটা থাকেই, তবে আমরা আশা করব এমন কিছু না ঘটুক। আমরা দেখলাম ভারতের রাফাল বিমান যিনি পরিচালনা করছেন তিনি হিলাল আহমেদ, যিনি মুসলিম, আবার যিনি ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র তিনিও মুসলিম নারী। মোদি আবার বয়ান দিচ্ছে ইসলামী সন্ত্রাসবাদের, আসলে কি হচ্ছে? না, এখানে মোদির যে বয়ান, সে বয়ানও খুব অ্যাকুরেট না, মোটেই সঠিক নয় যে ইসলাম মানে সন্ত্রাসবাদ, তা না। আমি তো বলবো যে নরেন্দ্র মোদি নিজেই তো একজন উগ্রবাদী দলের উগ্রবাদী নেতা। নরেন্দ্র মোদির গুজরাটেই ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গা হয়েছিল এবং মুসলমানদেরকে সেখানে কচু কাটা করা হয়েছে, আগুনে পুড়িয়ে মারা হয়েছে, ভয়াবহ রকমের মানবতা বিরোধী অপরাধ করেছে এই মোদির দল এবং মোদি নিজেই, মোদির অর্ডারে। মোদি তখন তো থামায়নি। শুধু তাই না, এই ঘটনার কারণে, গুজরাট দাঙ্গার কারণে 2002 সালে সম্ভবত, বা সম্ভবত 2002 সালে যে গুজরাট দাঙ্গা হয়েছিল, সেই গুজরাট দাঙ্গার কারণে আমেরিকায় নিষিদ্ধ ছিল মোদি। আমেরিকায় মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমেরিকায় ভিসা পাবে না, তার উপরে এম্বার্গো ছিল, নিষেধাজ্ঞা ছিল, যেতে পারবে না। তার মানে কি, আমেরিকা যেখানে
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে ফোবিয়া চালায়, তারাও ওই ঘটনায় মোদির উপরে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছিল। তাহলে সেই মোদি যখন সন্ত্রাসবাদের কথা বলে তখন ওই ভূতের মুখে রাম নামের মতো মনে হয়, ব্যাপারটা এরকম। তো মোদি যা বলছে এগুলো তো আসলে মোদির কথা, এগুলো গণমানুষের কথা না বা বিশ্ববাসীর কথা না। আর ইসলাম ফোবিয়া তো একটা ছড়ানোর চেষ্টা আছেই, সেটা তো আর এক রাজনীতি। আর ভারতে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং বিজেপির রাজনীতি উগ্র হিন্দুত্ববাদী হচ্ছে তার মূল মন্ত্র, সেক্ষেত্রে ভারতে ওই মুসলিম বিরোধী উন্মাদনা সৃষ্টি করেই তাকে টিকে থাকতে হবে এবং তার ক্ষমতা আসা এবং তার ক্ষমতায় টিকে থাকা। ফলে এই সমস্ত কথাবার্তা মূলত রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নেই এবং ভিত্তিহীন প্রচারণা, ইসলাম বিরোধী মুসলিম বিরোধী বিদ্বেষ থেকে এগুলো আসে। কিন্তু আপনি যে কথা বললেন যে হেলাল আহমেদ বা মুসলিম নারী, এদেরকে সামনে আনা, এদেরকে সামনে এনে এমন কিছু দেখাতে চাইছে হয়তো যে ওনারা দেখাতে চাইছেন যে তারা মুসলিম বিরোধী নন। কিন্তু ভারতে যে কি হচ্ছে এটা তো সারা বিশ্বের গণমাধ্যম প্রকাশ করছে, কম হোক বেশি হোক আমরা তো খবর পাই। মানে এমন আছে যে গোশত বহন করছে, ওটা কিসের গোশত, গরুর গোশত নাকি ছাগলের গোশত নাকি শুয়োরের গোশত, এটার কোনো খবর নেই। এই রকম মানুষকেও পিটিয়ে মারা হয়েছে মুসলমান, ব্যাস এই পিটিয়ে মারা হয়। গরু জবাই নিষিদ্ধ, আরও অনেক কিছু নিষিদ্ধ। এগুলো পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই। আমি আপনাকে আরেকটা কথা বলি, ভারতে যত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বিশ্বের ইতিহাসে বিশ্বের কোনো দেশে এত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এবং নিশ্চয়ই সেখানে যেহেতু সবসময় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, অতএব সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিদাতা মূলত এই নরেন্দ্র মোদীর মতো কিছু ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী লোক, যারা সবসময় ভারতকে অস্থিতিশীল করে রেখেছে। ভারতের সাধারণ মানুষ সম্ভবত এই রকম না। এক শ্রেণীর মানুষ রাজনীতির স্বার্থ আদায়ের জন্য, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য, রাজনীতির সমীকরণ নিজেদের পক্ষে নেওয়ার জন্য এইগুলো করে। নরেন্দ্র মোদীর এই যে মুসলিম লোকজনকে সামনে আনা, আবার ওই পাশে মুসলিম বিরোধী দাঙ্গা, এ সবই তার পলিটিক্যাল গেম খেলার একটা প্রচেষ্টা, নাথিং এলস। তালেবান সরকার এই যুদ্ধে কোন দিকে যেতে পারে? তালেবান সরকারের কথা বলছেন, তালেবান সরকারের ব্যাপারে আমার কোনো আশা ভরসা কখনোই ছিল না, কোনো দিন নেই, এখনও নেই। তালেবান সরকার এটা হচ্ছে একটা এমন একটা জিনিস, এই যে কাদের তৈরি আপনি নিশ্চয়ই জানেন, তাদের উৎপত্তি এবং তাদের কর্মকাণ্ড, এবং পরবর্তীতে তাদেরকে একরকমের ম্যানেজ করা হয়েছে। তালেবানদেরকে নিয়ে যখন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে গাজায়, তখন এক শ্রেণীর মানুষ খুব আশা করেছিল যে এরদোগান কিছু করবে, তুরস্ক কিছু করবে, তালেবানরা এবার যুদ্ধে জড়িয়ে যাবে, ইসরায়েলের আর রক্ষা নেই। এর কোনো কিছুই হয়নি। ফলে তালেবানরা যে ভারতের বিরুদ্ধে লড়াই করবে এটা ভাবার কোনো কারণই নেই, একেবারেই বাহুল্য হিসাব নিকাশ। এবং আপনি জানলে হয়তো কিছুটা আশাহত হতে পারেন বা অবাক হতে পারেন, এই তালেবানের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক ভালো না। তালেবানরাই কিন্তু পাকিস্তানের ভেতরে মারাত্মক রকমের অস্থিতিশীলতা তৈরি করে। সেক্ষেত্রে তালেবানের সাথে যদিও ভারতের সম্পর্ক ভালো না, কিন্তু তালেবানের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না, এবং তারা নিজেরাই এখন সংকটাপন্ন সমস্যার ভেতরে। ফলে তারা যে কারোর পক্ষে চলে যাবে, যুদ্ধ করবে, এমনটা না, এমনটা ভাবার কোনো কারণ আমি দেখছি না। মোদিকে সমর্থন দিয়েছে নেতানিয়াহু, ইরানের সঙ্গেও ভালো সম্পর্ক আছে ভারতের, তাহলে সমীকরণটা কি? না, সমীকরণ এখানে ভিন্ন রকমের। ইরানের সাথে ভারতের সম্পর্ক যেটা, সেটা হচ্ছে যে বাণিজ্যিক সম্পর্ক। মূলত বাণিজ্যিক সম্পর্ক। ইরান সবসময় ভারতকে, ইরানের উপরে যখন মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে বহুদিন আগে, তখন থেকেই ভারত এত কিছুর পরেও ইরানের কাছ থেকে তেল কেনে। যেমনটা চীনের সাথে যেমন ইরানের বাণিজ্যিক সম্পর্ক, তেমনি ভারতের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক। এছাড়া আরও কৌশলগত কিছু সম্পর্ক, যেমন ইরানের চবাহর ব্যবহার করে ভারত মধ্য এশিয়ায় যাওয়ার চেষ্টা করে, সেখান থেকে ইরান অর্থ সুবিধা পাবে। অতএব ইরানকে তো বহুমুখী নিষেধাজ্ঞার ভেতরে টিকে থাকতে হয়। এই জায়গা থেকে ভারতের সাথে সম্পর্ক। কিন্তু রাজনৈতিক ব্যাপারে, কাশ্মীর ইস্যুতে বা মুসলিম ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ইরান সরকারের নীতি কিন্তু ভিন্ন।
ভারতের যে নীতি, এই নীতিকে তারা সমালোচনা করে এবং প্রকাশ্যে জোরালো ভাষায় সমালোচনা করে। এটা গেল ইরানের সাথে ভারতের সম্পর্কের প্রভাব। আর ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক কিন্তু এইরকম প্রেক্ষাপট থেকে না। ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক সিম্পলি মুসলিম অ্যান্টি সেন্টিমেন্ট থেকে, মুসলিম বিদ্বেষী মনোভাব থেকে। আবার ভারত ইসরায়েলকে সামরিক দিক দিয়ে সহায়তা করে, ইসরায়েলের সামরিক প্রযুক্তি ভারত ব্যবহার করে। এই যেমন গতকালকে যে একটা ড্রোন ভূপাতিত হয়েছে, হেরন, এই হেরন ড্রোন কিন্তু ইসরায়েলের ড্রোন। কেমন? এর অরিজিন কিন্তু ইসরায়েলের। সেক্ষেত্রে আপনি ইরানের সাথে ভারতের সম্পর্ক আর ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক, এই দুটো সম্পর্ক একই সমীকরণ থেকে দেখতে পারবেন না, দুই সমীকরণ। এবং ডেফিনেটলি এটার মানে এই না যে ভারত ইসরায়েল এবং ইরানের মাঝে কোনো ব্যাপারে মধ্যস্থতা করে, সেই সুযোগও নেই। এই যুদ্ধে কি বাংলাদেশি বা বাংলাদেশ আক্রান্ত হতে পারে? যুদ্ধ তো এক ধরনের আগুন লাগার মতো ব্যাপার। যখন আগুন লেগে যায় কোনো বাড়িতে, তার আশপাশের কোন ঘরে, কোন বাড়িতে এই আগুন ছড়িয়ে পড়বে তা আন্দাজ করা কঠিন। তবে কথাও ঠিক যে একেবারেই নিকটতম ঘর যেটা, সেই ঘরেই আগে ভাগে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে। আমরা যেহেতু ভারতের একেবারেই নিকটতম প্রতিবেশী দেশ, এবং সে কারণে একরকমের আশঙ্কা তো আছেই। তবে আমি মনে করি না সে আশঙ্কা খুব জোরালো। যদি কিনা ভারত পাকিস্তানের যুদ্ধ এমন পর্যায়ে যায় যেখান থেকে চীনের জড়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়, সেই রকম প্রেক্ষাপটে গেলে চীন যদি জড়িয়ে পড়ে, দেন এই পূর্বাঞ্চলে অর্থাৎ আমাদের দিকে যুদ্ধের বিস্তৃতি ঘটতে পারে। আদারওয়াইজ পশ্চিম অঞ্চলে অর্থাৎ ভারতের পশ্চিম, উত্তর, পশ্চিম ওই অঞ্চলে পাকিস্তান সীমান্ত যেটা, ওই সীমান্তেই যুদ্ধ সীমাবদ্ধ থাকার কথা। আর আমরা ভারতের সাথে এমন কোনো কাজ করিনি যে কারণে আমাদের সাথেও তার যুদ্ধ শুরু হতে পারে, এমন কোনো কাজ করিনি এবং করব, এরকম কোনো কাজ করার কোনো কারণও নেই। আপনাকে অনেক ধন্যবাদ। চেঞ্জ টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।